তো দেখো আজকে আমরা এই টেকনিশিয়ান গ্রেড 3-র এই শিফটের অঙ্কগুলো করব, ঠিক আছে? তো করো, প্রথমেই এক দাগের অঙ্কটা করো। একটি সংখ্যার এক তৃতীয়াংশের সঙ্গে 87 যোগ করলে ফলাফল 107 হয়। তাহলে মূল সংখ্যাটির অঙ্কগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 87 যোগ করে 107 হচ্ছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 20। এটাই হবে এক তৃতীয়াংশ। তাহলে এক পার্ট কত, মানে পুরো সংখ্যাটা কত? 60। এবার দেখো এই 60-এ দুটো অঙ্ক আছে, একটা 6 একটা 0। তো এই অঙ্ক দুটোর যোগফল কত হবে? 6 হবে। উত্তর হবে 6। এবার এই 2 দাগেরটা চেষ্টা করো। তো এটা দেখো সরল করতে হবে। তো সরল করার জন্য দেখো এখানে অনেকগুলো ব্র্যাকেট আছে। তো আগে ব্র্যাকেটের কাজ করে ফেলো। ব্র্যাকেটের মধ্যে আগে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে ফেলো এখানে। তো এইখানে দেখো এর মধ্যে অফের কাজটা হবে। তাহলে এখানে 3 গুণ 2 কত হবে? 6। এইটুকু হবে 6, ঠিক আছে? আর এইখানে দেখো অফের কাজ যখনই হয়ে যাবে তখন ভাগের কাজ হবে। 4 ভাগ 2 কত? 2। তাহলে 6 গুণ 2 কত? এইটুকু হয়ে যাবে 12। বোঝা গেল এইটুকু? এবার চলে আসো এই সেকেন্ড ব্র্যাকেটটাই। এই সেকেন্ড ব্র্যাকেটটাই যখন করবে তখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে। তো এখানে হয়ে যাবে 24। আর এইখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে গুণটাকে করতে হবে, যেহেতু ব্র্যাকেটের কাজ আগে হয়। 3 6 18। তারপরে ভাগ 36কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এই পার্টটুকু হয়ে গেল কত? 26। বোঝা গেল? এবার দেখো, এবার এই থার্ড ব্র্যাকেটটা দেখো। থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে একটা 6 আছে। তাহলে এই যে এইটুকু হবে 6 12 কত? 72। এবার 72 থেকে 26 বিয়োগ করো, তাহলে কত হবে বলো তো? 72 থেকে 26 বিয়োগ করলে 46 হবে। 72 বিয়োগ 26 করলে 46 হবে। এইবার দেখো এই থার্ড ব্র্যাকেটের পাশে ভাগ ছিল 2। তাহলে 46কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এই রেজাল্টটা পেয়ে যাবে 23। তার মানে এই যে এখান থেকে এইটুকুর রেজাল্ট কত পেলে? 23 পেলে। এবার এখানে ছিল 64, এখানে 36, আর এটা ছিল 23। 64 36 100, আর 23 যোগ করলে 123 উত্তর। এবার এই 3 দাগের অঙ্কটা করো। বলছে একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর মধ্যে একটি 8 সেমি। এই যে ট্রাপিজিয়ামের চিত্র এরকম হয়। এবার বলছে এর মধ্যে একটা 8, তো এটাকে আমরা একটা 8 ধরলাম। এই দুটো সমান্তরাল বাহু, এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে অন্য একটি বাহুর দৈর্ঘ্য হলো বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। এখানে মধ্যবর্তী দূরত্ব মানে কিন্তু লম্ব দূরত্ব বোঝাচ্ছে। তো মধ্যবর্তী দূরত্ব এক্স ধরলাম, তাহলে এই অন্য সমান্তরাল বাহুটাও এক্স হবে। দেখো বলেছে অন্য সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য মধ্যবর্তী দূরত্বের সমান। এবার দেখো কি বলছে, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল 120 বর্গ সেমি। তাহলে উল্লিখিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে আমাদের এক্স বের করতে হবে। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয় মনে আছে? হাফ গুণ কি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, এটাই সমান কত হবে? 120। তাহলে এই পাশে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 8 থাকলো, আর এই পাশে 120 গুণ 2 কত হলো? 240। এবার কি আমরা এই ইকুয়েশন সলভ করবো না, এবার অপশান টেস্ট করব। দেখো অপশান টেস্ট করি, যদি প্রথম অপশান দেখি, যদি মানে অপশানে কি দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে। তাহলে এটা 20 গুণ 28 হবে। 20 গুণ 28 করে কি 240 আসছে? হবে না। তারপরে 12 গুণ 20 করো। 12 গুণ 12 প্লাস 8 20, এই তো 12 গুণ 20 240 হয়ে যাচ্ছে। তার মানে এক্সের মান কত? 12। তাহলে এই মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? 12। বাকি অপশানগুলো চেক করার প্রয়োজন নেই। 4 দাগেরটা করো এবার। একটি মেশিনের মূল্য প্রথমে 20% হ্রাস পায়, এরপরে 25% বৃদ্ধি এবং সবশেষে 10% হ্রাস পায়। তাহলে মেশিনটির সামগ্রিক মূল্যে শতকরা পরিবর্তন কত? তো প্রথমে 100 ধরো, 20% হ্রাস পাচ্ছিল, 20 কমিয়ে দাও, 80 হলো। এরপরে 25% বৃদ্ধি পেচ্ছে, 25% মানে কত? 1/4। তো 80-র 1/4 20, তাহলে এটা আবার 100 হয়ে গেল।
আবার এখান থেকে 10% হ্রাস, 10% মানে 10 হ্রাস, তাহলে কত হলো 90। দেখো 100 থেকে 90 হচ্ছে, 10 কমে যাচ্ছে মানে 10% হ্রাস। এবার 5 দাগেরটা করো। তো কি বলছে যে একজন ব্যক্তি বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের জন্য এত টাকা ধার করেন। তিনি অবিলম্বে এটি অন্য ব্যক্তিকে 3 বছরের জন্য বার্ষিক 8.1/4% সরল সুদের হারে ধার দেন। তাহলে প্রতি বছর যেহেতু বলছে, আমাদের 3 বছরের বের করার প্রয়োজন নেই। তো ও ধার নিয়েছে 5%, আর ধার দিয়েছে কত 8.1/4%। তাহলে এখান থেকে ডিফারেন্স বের করো। ডিফারেন্স কত হবে 8.1/4 মাইনাস 5 এত পার্সেন্ট। তো 4 32, 33/4 মাইনাস 5 মানে 13/4%। বোঝা গেল? এবার এই যে বার্ষিক এই 13/4% তার লাভ হচ্ছে, তো 10,000 টাকার 13/4% বের করলেই হয়ে যাবে। তো দেখো পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে আর এই 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে 250 আর 75, 25 গুণ 13 250, 325 টাকা। 325 টাকা তার বার্ষিক লাভ। করো এবার 6এরটা করো। একজন দোকানদার একটি পাখার দাম তার ক্রয় মূল্যের চেয়ে 36% বেশি মুদ্রিত করে এবং মুদ্রিত মূল্যের ওপর 25% ছাড় দেয়। যদি সে 179 লাভ করে তাহলে পাখার মুদ্রিত মূল্য এমআরপি। তাহলে তিনটে জিনিস, সিপি, এমআরপি আর সেলিং প্রাইস, ক্রয় মূল্য, মুদ্রিত মূল্য আর বিক্রয় মূল্য। মনে করো ক্রয় মূল্য 100 টাকা, 36% বেশি লিখে রাখে, তার মানে এটা কত হবে এমআরপি হবে 136। এবার এর ওপর দেখো 25% ছাড় দেয়, 25% মানে 1/4। তো এর 1/4 কত বলো, 3 4 12, 1 3 4 12 আর হচ্ছে 1 16, 4 4 16, 34। তাহলে দেখো এটা 102 টাকা হচ্ছে। তার মানে এখানে লাভ কত পার্ট হচ্ছে, পার্টে দেখো 2 পার্ট লাভ হচ্ছে। তাহলে এই 2 পার্টই সমান কত, 2 পার্টই সমান 179, কিন্তু আমাদের বের করতে হবে কত 136 পার্ট। তো 2 থেকে 136 আসতে কত গুণ করতে হচ্ছে 68, তাহলে এখানেও 68 গুণ করো। তাহলে এবার দেখো, এবার পুরোপুরি গুণ করো না, ইউনিট ডিজিট দেখো 9 8 কত আসবে 2, 2 দেখো ইউনিট ডিজিট একটাই আছে, এটা হবে উত্তর। পরীক্ষার হলে যে কোনো জিনিসে গুণ করার আগে একবার অপশান দেখে নেবে, ঠিক আছে? অপশান অনেক গুণ বাঁচিয়ে দেয়, যেমন এই গুণটা করতে তোমার 2 3 মিনিট সময় লাগতো, এই গুণটা বাঁচিয়ে দিল ইউনিট ডিজিট। বোঝা গেল কথা? এবার 7 দাগেরটা করো। তো এইটা দশমিকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো 7/2 মানে কত 3.5, তারপরে আছে 32.5। দেখো এইটুকু করলে অনেকটা হয়ে যাবে। দেখো 32 আর 3 35, 0.5 1 মানে 35 আর 1 কত 36, 36 জন্য এই দুটো অপশান বাদ চলে গেল। এবার দেখো এইটুকুর মান 1.245 আর 3/4 মানে কি 0.75, মানে এইটুকু মিলে দেখো 2-এর কাছাকাছি, মানে কত হচ্ছে হচ্ছে 36, 36 তো এখানেই হয়ে যাচ্ছে। আর এইটা দেখো 36 আর 1.245 আর 0.75 করো, তাহলে দেখো কত হচ্ছে 1.995 মানে 37.995, ঠিক আছে? এটা হবে উত্তর। আরও একটা অপশান, যদি এইগুলো কেন করছিলাম, যদি আরও একটা অপশান ধরো হচ্ছে 36-এর নিচে থাকতো, তখন এটাই টিক করে বেরিয়ে যেতাম আর বাকিগুলো চেক করতাম না। এই জন্য অপশানের দিকে নজর রেখে সবসময় অঙ্ক করবে, দেখবে অনেক কিছু সহজ হয়ে যাবে। 8 দাগেরটা করো এবার। তো 8 দাগে কি বলছে, এটা সরল করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে, ওয়াই আর জেড। তো অপশান দেখে বোঝা যাচ্ছে যদি কোনো একটা 0 করে দিই তাহলে 4টে আমরা ডিফারেন্ট অপশান পাবো। তো
তো এখানে তুমি ওয়াই 0 করে দাও বা জেডও 0 করতে পারো, যে কোনো একটা। তো ধরো আমি এখানে ওয়াই 0 করলাম, ওয়াই 0 করে দিলাম, তাহলে এই অপশানগুলো সব কেটে গেল, সব 0 হয়ে যাবে। এবার দেখো আমাদের কোশ্চেনে কী আসছে, এটা কেটে গেল, তাহলে এখানে 5z থাকলো, তার স্কোয়ার 25z² হবে, প্লাস এই 5y কেটে গেল, এখানে 12z তার স্কোয়ার 144z², মাইনাস 144z², এটা কেটে গেল, উত্তর হলো 25z²। কোনটা? এটা উত্তর। বলো, বুঝতে পারলে? করো 9 দাগেরটা করো। বলছে একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 140.1, উচ্চতা 3 সেন্টিমিটার, তাহলে চোঙটির আয়তন কত হবে? পায়ের মান এটা ধরতে বলেছে। তাহলে এখানে এইচ উচ্চতা 3 দেওয়া আছে, আর চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/, এটা দেওয়া আছে 140.1। তো প্রথমেই বলে দিই, এই অঙ্কটা যদি এই সব কিছু ধরে ক্যালকুলেশন করতে চাও তাহলে উত্তর বের করতে পারবে না। তো আমরা কি করব? অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করব। বোঝা গেল কথা? তো দেখো, এটাকেই অ্যাপ্রক্সিমেট করব। তো এখানে 2π থাকলো, আর এইচের মান 3 বসিয়ে দাও, আর 140.1টাকে 140 ধরে নাও, তাহলে এটা কত হবে? 70। তাহলে এখান থেকে আর সমান কী হচ্ছে? 70/3π। এটুকু বোঝা গেল। এইবার আয়তন। তো আয়তনের সূত্র কি হয়? আয়তনের সূত্র হয় পাই r²h, আর দুবার গুণ হবে, তো আর দুবার লেখো, 70/3π, 70/3π, আর উচ্চতা h 3। তাহলে দেখো এই 3 এই পাই কেটে গেল, তাহলে ওপরে কত থাকছে? 4900। আর নিচে দেখো 3π, তো 3 × 3.14 মানে কত? 9.42। এখানেও অ্যাপ্রক্সিমেট করব, এখানে অলমোস্ট 9.5 ধরে নাও, নিচে যে 3π ছিল। তাহলে 4900 থাকলো, 95 থাকলো, পয়েন্টের জন্য একটা 10 ওপরে তোলো, 5 দিয়ে কাটো, 2 19। তাহলে এটা দেখো 9800/19 হচ্ছে। এবার ভাগ করো, 5 19 95, 3 30, 19 2 28, দেখো উত্তর পেয়ে গেছো 520। এই অপশানের কাছাকাছি আর কোনো কিছু আসবে না, এটাই হবে উত্তর। বোঝা গেল? আরও যদি ভাগ করতে যাও তো করো, 5 19 95, 3 19 2, আচ্ছা এখানে একটু ভুল বললাম, 5 19 95, 3 30, তার মানে 19কে 19 করো, তা আর থাকলো কত? 11, তাই তো? 11 থাকলো। এবার হচ্ছে 6 19 114, 5 19 95 করো, 95 করলে কত থাকবে? আর 15 থাকবে, মানে 515 পয়েন্ট সামথিং। এবার দেখো 515 পয়েন্ট সামথিংয়ের কাছাকাছি অপশান এই একটাই আছে, 520 পয়েন্ট নয়। আর দেখো কোনো অপশান এর কাছাকাছি থাকছে না। আর দেখো অ্যাপ্রক্সিমেট আমরা খুব ক্লোজ করেছি, এখানে 140.1-এর জায়গায় 140 ধরেছি, 9.42-র জায়গায় 9.5 ধরেছি, মানে খুব ক্লোজ অ্যাপ্রক্সিমেশন করেছি। এই জন্য যে আনসারটা আমাদের আসলো, উত্তরটাও তার মানে আশেপাশেই ঘুরবে, খুব বেশি দূর হবে না। 500 হচ্ছে 15 পয়েন্ট সামথিং, তো 520 এরকম হবে, 562 59 বা 570 এগুলো কোনোটাই হবে না। বোঝা গেল? এই 10-এর অঙ্কটা করো, দেখো যারা পারলে না। তো বলছে একটি শ্রেণীকক্ষে 46 জন ছেলে 36 জন মেয়ে আছে। যদি মেয়েদের সংখ্যা যথাক্রমে 25%, 20% বৃদ্ধি পায়, তাহলে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার চেয়ে কত বেশি হয়ে যাবে? তো মেয়েদের সংখ্যা হিসাব করো, 36 ছিল, তো ফার্স্টে 25% বাড়াও, 25% মানে 1/4, 9 বাড়াও 45 হবে। এর 20% বাড়াও, 20% মানে 1/5, মানে কত? 9 বাড়বে। তাহলে মেয়েদের সংখ্যা আলটিমেটলি হলো 54, আর ছেলেদের সংখ্যা ছিল 46, তো 46 থেকে 54 কত বেশি? 8 বেশি, 8 হবে উত্তর। পার্সেন্টেজ টু ফ্র্যাকশান, এই যে সঙ্গে সঙ্গে ভগ্নাংশ করছি, এইগুলো খুব কাজে লাগে। বোঝা গেল? খুব সহজে অঙ্ক করে দেয়, ক্যালকুলেশন খুব কম হয়, তো এইগুলো খুব ভালো করে জানতে হবে। এবার 11টা করো। এক্স যদি 2 এবং ওয়াইয়ের তৃতীয় সমানুপাতি হয়
এবং ওয়াই যদি এক্স এবং 18 তৃতীয় সমানুপাতিক হয় তাহলে ওয়াইয়ের মান কত? তো প্রথমে এই এক্স এক্স কি বলেছে, 2 আর ওয়াইয়ের তৃতীয় সমানুপাতি, মানে 2 ওয়াই এক্স হলো 3টে সমানুপাতি। এরকম 3টে সমানুপাতি হলে কি হয়, মাঝখানেরটার বর্গ, প্রান্ত দুটোর দ্বিগুণ, এই হচ্ছে প্রান্ত দুটোর গুণফল। আবার কি বলেছে, ওয়াই যদি এক্স এবং 18 তৃতীয় সমানুপাতি হয়, মানে এক্স 18 ওয়াই এই 3টে সমানুপাতি, তাহলে এখান থেকে বলতে পারি 18 স্কোয়ার কত, এক্স ওয়াই, তাই তো? তাহলে এটা 324 সমান এক্স ওয়াই, তাহলে এক্স সমান কত, 324 বাই ওয়াই, যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে বলছে। তাহলে ওয়াই স্কোয়ার সমান 2 গুণ 324 বাই ওয়াই, এখানে এক্সের মানটা বসিয়ে দিলাম এই যে এখানে। তাহলে কোনাকুনি গুণ করলে ওয়াই কিউব সমান কত, 648। তাহলে ওয়াই সমান কি হবে, কিউব রুট 648। এইবার দেখো, এবার কোনো কিছুর মানে এই 648 কোনো কিছুতে ভাঙার আগে একবার অপশানের দিকে নজর দাও। কিউব রুটের ভিতরে কত আছে, 3 আছে না প্রত্যেকটাই? তো ফার্স্টে 3-এ ভাঙো এটা, তাহলে এটা 3 গুণ কত লেখা যায়, 648কে 3 দিয়ে ভাগ করো, 3 2 6, 3 16 48। এইবার দেখো একটা সংখ্যা পেলে 216, যেটা 6-এর কিউব, তাহলে এটা বাইরে এসে 6 হবে আর ভিতরে কি হবে, কিউব রুট 3। ডি দাগ উত্তর। এবার এই 12 দাগেরটা করো। যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 314 সেমি স্কয়ার হয় তবে এর ব্যাসার্ধ কত? তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার, এটা সমান 314। এবার এখানে পায়ের মান কত ধরতে বলেছে, 3.14 ইন্টু আর স্কোয়ার সমান 314। এবার কি করে ফেলো, 4 এই পয়েন্ট তুলে নিচে দুটো শূন্য নিয়ে নাও, তাহলে 100 গুণ আর স্কোয়ার সমান 314। 314 কেটে গেল, 100কে 4 দিয়ে কাটো 25, তাহলে কোনাকুনি গুণ করলে আর স্কোয়ার সমান 25, তাহলে আর কত হবে 5, তাহলে 5 সেন্টিমিটার হবে ব্যাসার্ধ। ডি দাগ উত্তর। সহজ ছিল একদম এটা। করো এই অঙ্কটা করো। 13 দাগ বলছে, যদি 8000 অর্থরাশি বার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে 3 গুণ হয়, তাহলে 24 বছর পর কত হবে? তাহলে এখানে 8 বছরে কত গুণ হয়ে যাচ্ছে, 3 গুণ। এখান থেকে একটা ট্রিক মনে রাখবে, ঠিক আছে, একটা শর্ট ট্রিক দিচ্ছি। তো 8 বছরে যদি 3 গুণ হয় তাহলে 24 বছরে কত গুণ হবে সেটা বের করার ট্রিকটা শুনে নাও। তো 8 বছর থেকে 24 বছর 3 গুণ হচ্ছে, তো এইখানে কত গুণ হবে, এখানে হবে এই আগে যত গুণ হচ্ছিল তার কিউব, মানে এইখানে যত গুণ হবে সেটা পাওয়ারে চলে যাবে। যেমন 8 বছরে 3 গুণ হচ্ছিল, তাহলে আর 24 বছর মানে কি 3 গুণ, তাহলে 3-এর পাওয়ারে 3 মানে 27 গুণ হবে, ঠিক আছে। তাহলে আগে ছিল 8000 টাকা, এখন 27 গুণ করে নাও, 160 আর 56 216, 3টে শূন্য, বি দাগ উত্তর। এবার এই 14টা করো, এটা একটু চেষ্টা করো, তবে করে দিচ্ছি না পারলে। তো 14 দাগে কি বলছে, একটি জিনিস বিক্রির সময় 50% পণ্য, মানে সেই জিনিসের 50% 40% লাভে বিক্রি করা হয়। তাহলে 50% জিনিস 40% লাভে বিক্রি হচ্ছে, বাকি পণ্যের 40%, তাহলে 50% যদি এখানে চলে যায় আর 50% থাকে, এর 40%, এর 40% কত হবে 20%, 50 এর 40% কত হবে 20%, তাহলে এই যে 20% পণ্য 13% লাভে বিক্রি করে, দেখো এই যে 13% লাভে বিক্রি করে, তাহলে বাকি পণ্য কত থাকলো, 50 20 70 হয়ে গেল, আর থাকলো 30%। এই 30% পণ্য 32% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে যদি মোটের উপরে লাভ x% হয় তাহলে x কত, এটা সেই ওয়েটেড মিন। এটা অনুপাত করে নাও, পার্সেন্টেজ শূন্য সব তুলে নাও, 5:2:3। তাহলে এইখানে মোট লাভ কত হচ্ছে 200, এখানে কত হচ্ছে 26, আর এইখানে কত হচ্ছে 96। তাহলে 226 থেকে 96 বাদ দাও, তাহলে কত থাকবে 130।
এই 130টাকে কত দিয়ে ভাগ করতে হবে? এই যে মোট 5 2 7 আর 3 10, তাহলে 13%। টোটালটাকে যে যে অনুপাতে ভাগ হয়েছিল সেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই যে 13% লাভ মোটের উপর এক্সের মান 13, এটাই তো সেই ওয়েটেড মিন, ভারযুক্ত গড়। দিয়ে অনেক জায়গায় অনেক অঙ্ক করা যায়, শুধু মানে গড়ে না, লাভ ক্ষতি মিশ্রণ সব জায়গায় করা যায়। করো এই অঙ্কটা করো। এটাই দেখো, এটাই অপশান দেখেও করা যাবে, ঠিক আছে। বলেছে 1950, 1560 এবং 2340 এই সংখ্যা এই সংখ্যা তিনটি সাধারণ মৌলিক উৎপাদকের গুলোর গুণফল। তার মানে আমাদের রেজাল্ট যা কিছু দিয়েছে এর মধ্যে যেগুলো থাকবে সবগুলোই মৌলিক উৎপাদক থাকবে, কোনো যৌগিক উৎপাদক থাকবে না। এবার দেখো এই এ অপশান, দেখো এর মধ্যে কিন্তু একটা 4 পাবে, 520-র মধ্যেও একটা 4 পাবে, 480-র মধ্যেও একটা 4 পাবে। এই 4 কিন্তু সব যৌগিক উৎপাদক। কিন্তু 390টাকে ভাঙো, ফার্স্টে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত হবে? 195। তারপরে এই 195কে যদি 5 দিয়ে ভাঙো তাহলে এটা কত হবে? 39। তার মানে 2 গুণ 5 গুণ 3 গুণ 13 হচ্ছে। তো এই একটা অপশানের মধ্যেই সবগুলো মৌলিক উৎপাদক আসছে, তো এটাই উত্তর। এইভাবেও এটা ভাবতে পারো, ঠিক আছে। নাও এবার 16টা করো। তো এটাতে কি বলছে? শরৎ এবং আদর্শের বর্তমান বয়সের সমষ্টি 36 বছর। আজ থেকে 2 বছর পর শরতের বয়স আদর্শের বয়সের 3 গুণ হবে। তাহলে শরতের বর্তমান বয়স কত? তো দেখো এক্স টেক্স ধরে তো করার নিয়মই থাকেই, আগে ফার্স্টে অপশান দেখে দেখো করতে পারো নাকি। তো প্রথম অপশান দেখো, এটা হতে পারে না, 37। কারণ কি, দুজনের বয়সের সমষ্টি 36। অপশান দেখা ভালো করে শেখো। তো যদি শরতের বয়সই 37 হয় তাহলে ওর কি -1 বছর নাকি? এটা কখনো সম্ভব না। বাকি 3টে অপশান আমাদের দেখতে হবে। তো প্রথমে যদি এ অপশান চেক করি, শরৎ যদি 24 হয় তাহলে আদর্শ কত হবে? 12 হবে দুজনের বয়স। এবার 2 বছর পরে এর হবে 26, এর 15, 3 গুণ হচ্ছে না। এবার 28-এ চেক করো, শরৎ যদি 28 হয় আরব কত হবে? 8। 2 বছর পরে এ হবে 30, এ হবে 10, এই যে 3 গুণ হয়ে যাচ্ছে, এটা উত্তর। বুঝতে পারলে? আর যদি এইভাবে না ভাবতে পারো তখন তো এক্স ধরেই আছে, শরতের এক্স ধরে নাও, আরবের 36 মাইনাস এক্স। 2 বছর পরে এখানে 2 যোগ করো, এর 2 যোগ করো, এর অনুপাতটা কী হবে? 3:1। তাহলে ওপরে হবে x প্লাস 2, নিচে হবে 38 মাইনাস এক্স, 3/1। এবার করো x প্লাস 2, 90 আর হচ্ছে 24, 114 মাইনাস 3x, 5x সমান 116, এই 4x, তাহলে x কত হবে? 28। বলছে এ একটা কাজ 5 দিনে করতে পারে, বি একটা কাজ 50 দিনে করতে পারে। বি একা 10 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে গেল, বাকি কাজ এ কত দিনে শেষ করতে পারবে? তো ফার্স্টে এফিসিয়েন্সি বের করে নাও, 1/5 আর 1/50, টোটাল 50 ধরে নাও, তাহলে 10:1। বি একা 10 দিন করে, তাহলে বি 10 দিনে 10 করে চলে গেল, বি এই যে বি 10 করে চলে গেল, তাহলে আর থাকলো কত? 40 থাকলো। এই 40 কাজ এ একা কত দিনে শেষ করতে পারবে? এর এফিসিয়েন্সিতে ভাগ করে দাও, 4 দিন হবে। করো 18 দাগেরটা চেষ্টা করো, তবে করে দিচ্ছি। 18 দাগে কি বলেছে? এ বি সি ডি এত এত দিনে একটি কাজ করতে পারে। তো প্রথম কাজেদের এফিসিয়েন্সি রেশিও বের করে নাও, 1/12, 1/15, 1/20 আর 1/30। 12, 15, 20, 30, লসাগু 60 হবে। তাহলে এটা 5 হবে, এটা 4 হবে, এটা 3 হবে, এটা 2 হবে। সবাই একসাথে কাজ শুরু করে, কিন্তু ডি কাজ শুরু হওয়ার 2 দিন পর চলে যায়, সি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, বি কাজটি শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়। তাহলে কাজটি সম্পন্ন করতে মোট কত সময় লেগেছে? মনে করো কাজটি সম্পন্ন করতে x ঘন্টা সময় লেগেছে।
তাহলে দেখো এ কিন্তু ছেড়ে চলে যায়নি, মানে এ পুরো এক্স ঘন্টায় কাজ করেছে। তাহলে এ মোট কত কাজ করলো? 5x। বোঝা গেল? বি বলেছে কাজটি শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়। তাহলে বি এক্স মাইনাস 2 দিন কাজ করে। সেই এক্স মাইনাস 2 দিনে মোট কতটুকু কাজ করবে এর সঙ্গে এফিসিয়েন্সি গুণ করলেই হয়ে যাবে, 4 × x-2। সি বলেছে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, মানে সি কাজ করে x-3 দিন, কিন্তু সি টোটাল কাজ করে কতটুকু এর সঙ্গে এফিসিয়েন্সি গুণ করতে হবে, মানে 3 × x-3। আর ডি বলেছে কাজ শুরু হওয়ার 2 দিন পরে চলে যায়, মানে ডি 2 দিন কাজ করে, 2 দিনে ডি 2 × 2 কাজ করে। এই যে টোটাল কাজ, এইটুকুই তো 60 ইউনিট কাজ হয়, এইটুকুই হবে 60। এবার দেখো এখান থেকে 5x, 4x, 3x এই তিনটে পাবা, 5 4 4 9 আর 3 12, 12x হলো। এখানে -8, এখানে -9 +4 = 60। তাহলে 12x, এখানে -17 + 4 কত হবে? -13। তাহলে 12x = 73। x কত? 73/12। তাহলে দেখো এটা 73 যদি 12 করো তাহলে কি হবে? 73/12 6 ঘন্টা, 6 × 12 = 72, আর থাকে 1/12। 1/12কে 60 দিয়ে, সরি এটা ঘন্টা না দিন, এগুলো সব দিন হচ্ছিল, ঠিক আছে? তো 12 দিয়ে করলে দেখো 6 দিন হচ্ছে, আর 1/12 ঘন্টা, এই সরি 1/12 দিন, এটাকে ঘন্টায় করো, 24 দিয়ে গুণ করো, 2 ঘন্টা। তাহলে 6 দিন 2 ঘন্টা উত্তর। বুঝতে পারলে? এক্সট্রা দিন, ঘন্টা হবে না। তাহলে 73/12, 73কে 12 দিয়ে ভাগ করলে প্রথমে দেখো 6 × 12 = 72, 6 দিন হচ্ছে, আরও 1 থাকছে, 1/12 দিন থাকছে। 1/12 দিন মানে কি? একদিনে 24 ঘন্টা, 24 দিয়ে গুণ করলাম, 2 ঘন্টা পেলাম। তাহলে 6 দিন 2 ঘন্টা। এই 19এরটা করো। বলছে যে 16, 20, 30 এই তিনটে সংখ্যার প্রতিটির সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হয়, তবে প্রাপ্ত সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতি হয়। এই নতুন সংখ্যাগুলোর মধ্যে যে বৃহত্তম এবং যে ক্ষুদ্রতম সেই সংখ্যা দুটির মধ্য সমানুপাতি বের করতে হবে। তো মনে করো যেটা যোগ করা হচ্ছে সেটা হলো এক্স। তাহলে এখন আমরা বলতে পারি 16 + x, আর কি আছে, আর হবে 20 + x, আর 30 + x। এই তিনটে ক্রমিক সমানুপাতি। আর ক্রমিক সমানুপাতি মানে কি? প্রথম দুটোর অনুপাত ইকুয়াল টু দ্বিতীয় দুটোর অনুপাত, এই হয়তো ক্রমিক সমানুপাতি মানে। তো এবার কি করব আমরা? কোনাকুনি গুণ করব না? কি শিখেছিলাম? ফার্স্টে ডিফারেন্স বের করো। তো এর ডিফারেন্স করলে কত হবে বলো তো? 4, মানে হচ্ছে নিচেরটা থেকে উপরটা বাদ দাও। আর এর ডিফারেন্স করলে কত হবে বলো তো? 10। এবার এই দুটোর ডিফারেন্স সমান করতাম। সমান করার জন্য এখানে আমাদের 5 গুণ করতে হবে, আর এখানে আমাদের 2 গুণ করতে হবে। এবার শুধু লব বা হরের যে কোনো একটা নিয়ে নাও, ধরো হচ্ছে লবটাই নিচ্ছি। তাহলে 5 × 16 + x = হবে 2 × 20 + x। তো গুণ করো, 80 + 5x = 40 + 2x। 2x এ পাশে আনো, 3x। 80 এ পাশে নিয়ে যাও, 40 - 80 -40। তাহলে x সমান আসলো -40/3। এইটুকু বুঝলে? এবার দেখো এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? এই তিনটের মধ্যে 16 + x, আর বড় সংখ্যা হলো 30 + x। তাহলে এই দুটো সংখ্যাকে বের করো। 16 + x ছোট সংখ্যা, মানে x এর জায়গায় মান বসাও, 40/3। তাহলে লসাগু করলে 48 - 40, মানে 8/3। ছোট সংখ্যা এটা হলো। আর বড় সংখ্যা কোনটা হবে? 30 - 40/3। তাহলে 90 - 40, মানে কত হবে? 50/3। এবার এই 8/3 আর 50/3 এর মধ্য সমানুপাতি। তো এর মধ্য সমানুপাতি কী হয়? √ এই দুটোর গুণফল। যেমন ধরো XY এর মধ্য সমানুপাতি কী হতো? √ XY হতো। তো এখানে 8/3 গুণ 50/3। তাহলে উপরে হচ্ছে 400, নিচে হচ্ছে 9। 400 এর √20 আর 9 এর √3। তাহলে উত্তর কোনটা হবে? 20/3। 20 দাগের ত্রিকোণমিতির অঙ্কটা চেষ্টা করো। তো
তো 20 দাগে কী বলেছে 4 + tan স্কোয়ার থিটা + cot স্কোয়ার থিটা - sec স্কোয়ার থিটা * cosec স্কোয়ার থিটা। আর দেখো অপশানগুলো সব কি আছে, ভ্যালুতে আছে। তো আমাদের এই টাইপের অঙ্ক যখনই আসে তখন আমাদের ফার্স্ট মেথড হয় ভ্যালু পুটিং, অ্যাঙ্গেল ভ্যালু পুটিং। তো এখানে থিটা সমান কি বসালে সবগুলো মানে হচ্ছে কোনোটা অসংগত হবে না। থিটা সমান 45 বসাও, তাহলে 45 বসালে প্রথমটা 4, tan 45 এর মান কত 1, 1 এর স্কোয়ার 1, cot 45 এর মান 1, 1 এর স্কোয়ার 1, sec 45 √2, √2 এর স্কোয়ার কি, এটা হবে √2 এর স্কোয়ার ইন্টু √2 এর স্কোয়ার, cosec 45 এর √2 হয়। তাহলে এটা 6 হলো, আর এখানে 2 2 4, 6 - 4 2 উত্তর। ভ্যালু পুটিং মেথড। আর এমনি করতে গেলেও বের করা যাবে, বের করতে হবে মানে বের করা যাবে, কিন্তু হচ্ছে একটু খাটতে হবে। কি করতে হবে, এই সেকের জায়গায় sec স্কোয়ার থিটার জায়গায় 1 + tan স্কোয়ার থিটা বসাবে, আর cosec স্কোয়ার থিটার জায়গায় কি বসাবে 1 + cot স্কোয়ার থিটা বসিয়ে গুণটুন করবে, দেখবে এই 2 আসবে উত্তর। তো ওর থেকে এটাই ভালো, ভ্যালু পুটিং খুব সহজ হয়ে যাচ্ছে মুখে মুখে। করো 21 দাগেরটা চেষ্টা করো। বলছে 3টি সংখ্যার গড় হলো 20, এদের মধ্যে 2টি সংখ্যা 11 22, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা 3টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে মোট কত হবে 60, মানে এই তিনটে মিলে মোট 60। তার মধ্যে দুটো হলো, একটা 11 একটা 22, তাহলে এই দুটো মিলে কত হচ্ছে 33। তাহলে তিনটের মধ্যে দুটো মিলে 33, তাহলে তৃতীয়টা কত হবে, মোট তিনটের থেকে 33 বিয়োগ করো, কত হবে 27 হবে। এটা উত্তর, সিধা। এবার 22এরটা করো, মিন মোড মিডিয়ানের উপরে করো। 22-এ কি বলছে, একটি ডেটার গড় মান মানে মিন গড়, আর মধ্যমা এটা হলো মিডিয়ান, তাহলে সংখ্যাগুরু মান মোটটা বের করতে হবে। তো এটাকে বলে এম্পেরিক্যাল ফর্মুলা স্ট্যাটিস্টিকের। তো এটা কি হয়, মোড সমান হয় 3 × মিডিয়ান - 2 × মিন, মানে সংখ্যাগুরু মান এটা সমান 3 গুণ মধ্যমা -2 গুণ গড়। তো এবার জাস্ট ফর্মুলায় মান বসিয়ে দাও, আর কিচ্ছু নেই। 3 গুণ মধ্যমা 3 গুণ 44 - 2 গুণ গড় 48.5। তো এটা হলো 120 আর 12 132, আর এখানে 48 2 96 আর 1 97। তাহলে উত্তর কত হবে, 97 5 100 হচ্ছে 2 আর 30 35 উত্তর। তাহলে সংখ্যাগুরু মান হলো 35। যারা এই সূত্রটা জানতে না, ভালো করে লিখে নোট করে রাখো আর বারবার রিভাইজ করবে, ঠিক আছে? এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আসে কিন্তু পরীক্ষায়, প্রায় প্রত্যেক শিফটে একটা করে থাকে। এই হচ্ছে 23-এরটা করে ফেলো, সরল করো। তো আমাদের এই সরল করাটা করতে হবে। তো দেখো এই যখন এরকম কমপ্লেক্স টাইপের সরল করা থাকবে না, তখন পার্ট করে ভেঙে নিয়ে করবে ব্র্যাকেটের মধ্যে। তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটুকু আছে, তো ফার্স্টে ভাগের কাজ করো, 10 ভাগ 2 5, 5 গুণ 3 15, তাহলে এইটুকু আসলো 15, আর এইটুকু আসলো -4 + 7 মানে +3, তাহলে এইটুকু টোটাল আসলো কত 15 আর 3 18, বোঝা গেল? আর এইটুকু কত আসছে 7, তাহলে এই টোটাল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কতটুকু আসছে 7 - 18 -11, আর 3 আর -11 -33 মাইনাসে +33, তাহলে 10 আর 33 কত থাকলো 43, আর আগে ছিল 36 - 43 মানে কত -7 উত্তর। দেখো আমি একবার বলে দিচ্ছি। তো 24-এ কি বলছে, 15 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, তাহলে 6 দিনে প্রাচীরটি তৈরি করতে কতজন শ্রমিক? তাহলে 15 জন শ্রমিক 10 দিনে করছে, তাহলে সেটা 6 দিনে করতে গেলে কতজন শ্রমিক? কাটাকুটি করো, 3 দিয়ে 2 5, 2 দিয়ে কাটলে 5, তাহলে x সমান কত আসলো 25, তাহলে 25 জন শ্রমিক প্রয়োজন। নাও লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক, এটা করে ফেলো 25 দাগেরটা ট্রেনের অঙ্ক।
দেখো 25 থেকে বলছে 120 মিটার ও 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে এত এত বেগে বিপরীত অভিমুখে চলছে, কত সেকেন্ড পর তারা একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে। তো এই দিক থেকে একটা ট্রেন আছে, এদিক থেকে একটা আসছে, তো ট্রেন দুটো যখন একে অপরকে অতিক্রম করবে মোট দূরত্ব কত যাবে, তাদের দৈর্ঘ্যের যোগফলের সমান। আর যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে রিলেটিভ স্পিড কত হবে, ওদের নিজেদের বেগ দুটোর যোগফল। যেহেতু এটা কিমি পার আওয়ার ছিল আর দৈর্ঘ্যটা মিটারে ছিল, তার জন্য বেগটাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম 5/18 দিয়ে গুণ করে। তাহলে ওপরে হলো 300, 18 ওপরে উঠে গেল, আর নিচে থাকলো 135 গুণ 5। তো 5 দিয়ে কাটো, এটা 60, তারপরে 9 দিয়ে কাটো 2, 9 দিয়ে কাটলে এটা 15, 15 দিয়ে কাটলে এটা 4, 4 2 8, মানে 8 সেকেন্ড পর, যেহেতু বেগটা মিটার পার সেকেন্ডে আসলো ওই জন্য সময়টা আসলো 8 সেকেন্ড, 8 সেকেন্ড পর তারা মিলিত হবে, মানে অতিক্রম করবে। তাহলে 1 থেকে 25 সবকটা অঙ্ক হয়ে গেল। এবার তোমরা বাড়িতে কি করবে, যেগুলো এক চান্সে পেরে গিয়েছিল সহজ অঙ্ক সেগুলো তো আর প্র্যাকটিস করা লাগবে না, কিন্তু যেগুলো পারলে না বা যেগুলো আমি একটু শর্ট ট্রিক বললাম বা একটু কম ক্যালকুলেশন করে যেগুলো করা যায় সেগুলো ধরে ধরে না দেখে বাড়িতে করবে, সেইভাবে করারই চেষ্টা করবে, তাহলে দেখবে এবারও ভালো শিখবে। ঠিক আছে, তো ধরে ধরে করবে এই অঙ্কগুলো।